সারা দেশে বোরো ধান কাটার ধুম, ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। আটনা সম্মেলনে যোগ দিতে কাতারের প্রধান উপদেষ্টা লাল গালিচা সংবর্ধনা। রাজধানীতে ছিনতাইকারী ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, আঁচ করতে না পারার দাবি পুলিশের। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। সংবাদ আরও থাকছেন। পাহাড়ি অঞ্চলের গাছে গাছে ঝুলছে রক্তগোটা, বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নিচ্ছেন কৃষকরা। বেশিরভাগ জেলাতে এবার বোরোর ভালো ফলন হয়েছে। কৃষকরা বলছেন দীর্ঘ খরা না থাকলে ফলন আরও বেশি হতো। ধান পেকে যাওয়ায় মাঠে মাঠে ধুম পড়েছে ধান কাটার। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাওর জুড়ে সোনালী ধান, তপ্ত রোদের মধ্যেই চলছে ফসল কাটার উৎসব। কিশোরগঞ্জের নিকলির বড় হাওরে ধান সংগ্রহ করতে ব্যস্ত কৃষক আবুল কালাম। ফলন ভালো হওয়ায় খুশি তারা। যে করান গেছে, যদি বৃষ্টি হইতো তে আরো ভালো হইতো। 30 কানি ক্ষেত করছিলাম, তার মধ্যে 20 কানি ক্ষেত লওয়া হয়েছে। পুরো হাওর জুড়ে এখন একই দৃশ্য, চলছে ধান কাটা, মাড়াই আর রোদে শুকানোর কাজ। শ্রমিকদের পাশাপাশি 413টি হারভেস্টার মেশিন দিয়ে কাটা হচ্ছে ধান। আমরা মেশিনে ধান কাটতে বস্তা বইরা একবারে বাইত নিয়ে যাচ্ছি। আগামী 1 সপ্তাহ 10 দিনের ভিতর আমাদের বৈশাখের যে ধান কাটা এটা শেষ হয়ে যাবে। পুরো জেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল 1,68,000 হেক্টর জমির। তবে শুধু হাওরেই আবাদ হয়েছে 1 লাখের বেশি হেক্টর জমির। বোরো ফসলের অবস্থা খুবই চমৎকার, কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি প্রতিকূলে না যায় তাহলে কিশোরগঞ্জ জেলায় বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। হাওড়ের জেলা সুনামগঞ্জের 12টি উপজেলায় চলছে ধান কাটার উৎসব। এবছর আমরা আল্লাহ খুব ভালোই দিয়েছে, যদি বাকি দিনটা এলা পালা চলে শুকুর আলহামদুলিল্লাহ। 2,23,410 হেক্টর জমিতে উপসি ও হাইব্রিড সহ অন্যান্য জাতের বোরো আবাদ হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,96,000 মেট্রিক টন। বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত ময়মনসিংহের কৃষকরাও। এবার ফলন বেশি হয়েছে, আমরা সাধারণ কৃষক এবার ব্যাপক লাভবানের মুখ দেখব। আল্লাহ দিলে ফসল ভালোই, আগামীতে আরো একটু বাড়তি হবে। প্রাকৃতিক দুর্যোগ না হলে সময় মতো বোরো ধান ঘরে ওঠাতে পারবেন কৃষকরা। কৃষকরা অত্যন্ত খুশি এবং আমাদের জেলা, উপজেলা এবং মাঠ লেভেলে আমাদের যে কর্মকর্তা আছেন তারা সর্বক্ষণ কৃষকের পাশে আছে। ময়মনসিংহে 2,23,413 হেক্টরে বোরোর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 11,38,223 মেট্রিক টন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তী। রুমন, ধান কাটা, মাড়াই, শুকানোর কাজে ব্যস্ত আছেন কৃষকরা। এবার ফলনও অনেক ভালো হয়েছে। এ বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে এবং কৃষকদের অনুভূতি কেমন দেখছেন আমাদের জানান। শুভ সকাল আফিফা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই 13 হাসিয়া কৃষকদের একটি ধান খেতে, এবং সেখানে আমি কৃষকদের সঙ্গে কথা বলেছি, পাশাপাশি আমি হাওড়ে ঘুরেছি। শেষ পর্যন্ত আমি যে জিনিসগুলি দেখেছি যে হাওড়ে এবার কিন্তু বন্যা বা অকাল বন্যার কোনো প্রভাব না থাকায় কৃষকরা কিন্তু খুব ভালোভাবেই ধান কাটতে পারছেন, মাড়াই করতে পারছেন এবং তাদের মুখেও হাসি আছে। এবং এই ধান কাটায় হাওড়ে কিন্তু হাওড় সহ পুরো জেলায় প্রায় 35,000 শ্রমিক ধান কাটায় অংশগ্রহণ নিয়েছে এবং দ্রুত ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টার সহ ধান কাটার মেশিন প্রায় 413টি মেশিন ব্যবহার করা হচ্ছে। এবং কৃষকরা যে জিনিসটি আমাকে জানিয়েছেন, এবার ধানের ফলন কিন্তু খুব ভালো, তবে ধান মাড়াই করতে গিয়ে
বা ধান কাটতে গিয়ে যে সমস্যাটাই তাদের এখন পড়তে হচ্ছে বর্তমান সময়ে, গত 7 দিন ধরে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কিছুটা প্রভাব কিন্তু এই হাওরে রয়েছে এবং তার কারণে বর্তমান সময়ে ধান কাটা কিছুটা ব্যাঘাত তাদের হচ্ছে এবং যখনই তারা একটু সময় পাচ্ছে, একটু বৃষ্টি থামছে, তখনই তারা ধান কাটায় ব্যস্ত হয়ে পড়ছেন। এবং কৃষি বিভাগের সঙ্গে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত হাওরে প্রায় 50% ধান কাটা হয়ে গেছে এবং তারা চাচ্ছেন যে 80% ধান পাকলেই যেন সবাই ধানটা কেটে ফেলে। আর কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর হাওর সহ পুরো জেলায় 1,68,100 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে এবং সেটা লক্ষ্যমাত্রা ছিল এবং শুধুমাত্র হাওর জেলাগুলো মানে হাওর উপজেলাগুলোতেই কিন্তু ধানের আবাদ হয়েছে 1,04,000 হেক্টর এবং তারা ধারণা করছেন যে পুরোপুরি ধানের যেহেতু ফলনটা ভালো হয়েছে এবং এই ভালো ফলন হওয়ার কারণে 8 লক্ষ মেট্রিক টন ধান এবার তারা সেখান থেকে পেতে পারেন। তবে কৃষকদের একটি দুঃখ রয়েছে, তাদের একটি মনে কষ্ট রয়েছে। তাদের কথা হচ্ছে যে ধান ভালো হয়েছে কিন্তু ধান বিক্রি করতে গিয়ে প্রতি মনে তারা বর্তমানে কাঁচা ধান বিক্রি করছে 930 থেকে 950 টাকা। তবে তারা চাচ্ছেন যদি এই ধানের মূল্যটা সরকার থেকে নির্ধারণ করা হয় তাহলে হয়তো তারা ধানটা ভালো দামে বিক্রি করতে পারবেন, কারণ এই ধান মাড়াই করতে গিয়ে বা প্রস্তুত করতে গিয়ে তারা কিন্তু যে টাকাটা ব্যয় হচ্ছে তারা কিন্তু সেটা পোষাতে পারছেন না। তাই তারা সরকারের কাছে একটি দাবি করেছেন যেন এই ধানের ন্যায্য মূল্যটা সরকার নির্ধারণ করে দেয়। তা আফিফা, এই ছিল আমার কাছ থেকে কিশোরগঞ্জের সর্বশেষ খবর। রুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি রুমন চক্রবর্তী। আর্থনা সম্মেলনে যোগ দিতে কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার স্থানীয় সময় রাত 9:40 তাকে বহনকারী ফ্লাইট দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এই সময় কাতারের প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। সেখানে অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে গতকাল সন্ধ্যা 7টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কাতারের উদ্দেশ্যে রওনা দেন। এ সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবে প্রধান উপদেষ্টা, যেখানে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং জনশক্তি রফতানি বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। সাইডলাইনে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও নেতাদের সাথেও বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ছিনতাইকারীদের হাত থেকে এক নারীকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায়। ঘটনাস্থলের পাশে পুলিশের একটি পেট্রোল টিম থাকলেও আঁচ করতে পারেনি বলে দাবি পুলিশের। সিরাতুল মুস্তাকিমের রিপোর্ট। ভিডিওটি ধারণ করার মাত্র কয়েক সেকেন্ড আগেই ছিনতাইকারীর কবলে পড়েন শিক্ষার্থী আরমান। মুহূর্তের মধ্যে পাশে থাকা পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা হাজির হন সেখানে। অতিরিক্ত রক্তক্ষরণে বাংলাদেশ টেক্সটাইলের সামনে লুটিয়ে পড়েন আরমান। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান 3 থেকে 4 জনের একটি দলকে ছিনতাই করতে দেখে হঠাৎ চিৎকার করেন আরমান। এ সময় ছিনতাইকারীরা এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলের কিছুটা দূরে পুলিশের অবস্থান থাকলেও ছিনতাইকারীদের ধরতে কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। ওইখানে পুলিশের গাড়ি অবস্থা থাকে, মানে পুলিশ কোনো রিঅ্যাকশন করলো না। এর আগেও কিন্তু এখানে কয়েকবার ছিনতাই হয়েছে, ছিনতাইকারী ধরাও পড়ছে, মাইরও দিছে। ও যে পয়রা রয়েছে ওখানে তারকা খাড়া রক্ত পড়তাছে, কিন্তু কেউ এই জায়গাটার ভিতরে একটা বাঁধ দিব, এই বাঁধ দেওয়ার মতো লোক নাই। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। সংগ্রহ করা হয় আশেপাশের সিসিটিভি ফুটেজও। পেট্রোল টিম কাছাকাছি থাকার বিষয়টি স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি আঁচ করতে পারেনি বলে দাবি পুলিশের। পুলিশের গাড়ি এই এই দূরে ছিল, একটু এই সাইডে ঘটনা ঘটছে। এখানে রাস্তায় অনেক গাড়ি ছিল, তো এই মাঝামাঝি কি হয় আপনি এখান থেকে দেখতে পারবেন না। মামলা এখনো বাদী থানায় গেছে, অভিযোগ করবে, আমরা অভিযোগ নিয়ে তারপরে মামলা রুজু করব। অভিযুক্তদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। সিরাতুল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।
কুয়েট ভিসির পদত্যাগের এক দফা দাবিতে সংহতি সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সংহতি জানায় তারা। তাদের অভিযোগ, কুয়েট ক্যাম্পাসে বহিরাগতদের এনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রদল, যুবদল ও বিএনপিপন্থী বহিরাগতরা। কিন্তু কুয়েট ভিসি সাধারণ শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে হামলাকারীদের পক্ষ নেন। এছাড়া শিক্ষার্থীরা বলেন, কোনো রকম তদন্ত ছাড়াই প্রায় 40 জন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে হামলাকারীরা। সংহতি সমাবেশ শেষে কুয়েট ভিসির কুশপুত্তলিকা পোড়ানো হয়। মাসুদ, ছাত্রদল সহ স্থানীয় বিএনপিদের সঞ্চয় জাগতেই 2 মাস ধরে কুয়েটকে এতদিন বন্ধ করে রেখেছে। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার ভিসির কাছে নিরাপদ নয়, যে বিশ্ববিদ্যালয়ে আপনারা ভিসিকে রেখে কি করবেন যদি সেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে থাকে? ভারতের গোস্বা সত্ত্বেও পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পথেই হাঁটছে বাংলাদেশ। উভয় দেশ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এখন বেশ তৎপর। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে বইতে শুরু করেছে সুবাতাস। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, দুদেশের মধ্যকার সম্পর্কে দীর্ঘদিন ধরেই যে টানাপোড়েন চলছিল তা স্বাভাবিক হয়ে গেলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হয়ে উঠতে পারে পাকিস্তান। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়তে পারে অন্তত 4 গুণ। রিপোর্ট সাদিয়া লাবনীর। ভারতের চোখ দিয়েই পাকিস্তানকে দেখত গত হাসিনা সরকার। পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্কটুকু রাখার ঝুঁকি নেননি শেখ হাসিনা। তাই আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা না থাকলেও দুর্বল বাণিজ্যিক সম্পর্কের কারণে পাকিস্তান হয়ে উঠতে পারেনি বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। তবে শেখ হাসিনার পতনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। দুদেশের মধ্যে স্বাভাবিক হচ্ছে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক। পাকিস্তানের সঙ্গে গত 15 বছর ধরে স্থবির হয়ে থাকা বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা হলে লাভবান হবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, পাকিস্তান হতে পারে বাংলাদেশের কাঁচামাল আমদানির অন্যতম বিকল্প উৎস। দেশটি থেকে তুলা, সুতা, কাপড় সহ প্রয়োজনীয় পণ্য আমদানি করে বাংলাদেশ, যদিও আমদানির পরিমাণ এখনও চীন ও ভারতের তুলনায় যথেষ্ট কম। পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কটন প্রোডিউসিং কান্ট্রি। সো সেখানে আমাদের ব্যবসায়ীরা যদি সেই নতুন করে তাদের সাথে ব্যবসা স্থাপন করে, সেখানে একটা অপরচুনিটি আছে। তাছাড়া পাকিস্তানের একটা বড় মার্কেট আমাদের প্রোডাক্টের জন্য। সো আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলি আমরা বানাচ্ছি, পাকিস্তানের তো এতদিন অনেক কারণে আমাদের এখানে সম্পর্ক ছিল না, পলিটিক্যাল কারণগুলি, সেগুলো হয়তো এখন নাই। এখন নতুন করে সম্পর্ক করে যে কোনো নতুন বাজার আমাদের দেশের যারা উৎপাদনকারী আছে বা ব্যবসায়ী আছে তাদের জন্য একটা নতুন অপরচুনিটি। অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশ থেকে ওষুধ, লেদার, ইলেকট্রনিক্স সহ বেশ কিছু পণ্যের রপ্তানি বাড়ানো সম্ভব। কস্ট বেনিফিট পর্যালোচনা করে আমদানি রপ্তানির পণ্য ঠিক হলে উভয় দেশই লাভবান হবে। ভালো দামে এবং সুবিধা মতো আমরা যদি পণ্য আমদানি রপ্তানি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এটা উভয় দেশের জন্য লাভজনক। দুটো দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে আসলে কয়েকটা জায়গা আছে স্পষ্ট যেটাতে আসলে আরো সম্পর্ক জোরদার করা যায়, বিশেষ করে যে খাদ্যপণ্য। তো সেই জায়গাতে কিন্তু দুটো দেশই লাভবান হতে পারে যদি ব্যবসা করা সম্ভব হয়। চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করেছে $339.77 মিলিয়ন পণ্য। একই সময়ে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল $372.1 মিলিয়ন। করাচি, চট্টগ্রাম বন্দরের মধ্যে চালু হয়েছে জাহাজ চলাচল। সংশ্লিষ্টদের মতে, আগামী 1 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 3 গুণ বেড়ে $300 কোটি পৌঁছাবে, যা বর্তমানের চেয়ে প্রায় 4 গুণ বেশি। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় এক সৌদি প্রবাসী স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ সময় মারধর করা হয় তার সন্তানদেরও। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাছের সাথে যাকে বাঁধা হচ্ছে তিনি সৌদি প্রবাসী হায়দার আলীর স্ত্রী শারমিন আক্তার। তাকে ছুটাতে গেলে মারধরের শিকার হন তার ছেলে ও মেয়েও। কাকা আমার আম্মুরে গাছের লগে 3 ঘন্টা বাইন্দা রাখছে। তারপর আমরা ছুটিতে গেছি দিকটা আমরা মাইট দূর করছে, আমরা ঘর থেকে বাইরে নিয়ে মাইট দূর করছে, মাইট দূর করে নিয়ে আমার আম্মার গাছের সাথে বাইন্দা রাখছে। এরকম গাছের লগে বান্ধা আমার মেয়ের হাত পা ফুললা
শেষ। সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত 3 ঘন্টা শারমিন আক্তারকে গাছের সাথে এভাবেই বেঁধে রাখা হয়। প্রতিবেশীরা তাকে ছাড়ার কথা বললেও ছাড়া হয়নি। স্থানীয়রা জানান, চিৎকার শুনে বাড়িতে গিয়ে দেখেন তাদেরকে নির্যাতন করছে প্রবাসী হায়দারের 2 ভাই, তাদের স্ত্রী ও সন্তানরা। পরে স্থানীয় ইউপি মেম্বার শারমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এত একটা নিকৃষ্ট একটা কাজ করছে, মানে একটা মহিলা একা থাকে বাসার মধ্যে, জামাই প্রবাসী। এই বিষয়ে 7 জনের নাম উল্লেখ সহ আরো কয়েকজনের বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শারমিন। আইনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। ওরা 2 দিন পরে পরে আমাদেরকে অত্যাচার করে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথেই আসামি গ্রেফতারের নিমিত্তে পুলিশ প্রেরণ করেছি। এই বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। এদিকে ঘটনার পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের গাছে গাছে ঝুলছে বুনো ফল। আঙ্গুরের মতো দেখতে ফলটির নাম রক্তগোটা। লাল টকটকে এই ফলটি টক ও মিষ্টি হওয়ায় বেশ জনপ্রিয়। ভিটামিন সি ও আয়রন সমৃদ্ধ রক্তগোটা বিক্রি করে লাভবান হওয়ায় বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নিচ্ছেন কৃষকরা। রাঙ্গামাটি প্রতিনিধি সত্রং চাকমার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের গাছে থোকায় থোকায় রসালো রক্তগোটা। চাকমা ভাষায় রস্কো, ত্রিপুরা ভাষায় হাইটাক এবং মারবা ভাষায় লস্কর নামে ডাকা হয় এটিকে। ফলটি কাঁচা অবস্থায় সবুজ ও পাকলে হয় লাল। এর বৈজ্ঞানিক নাম হেমাটোকার্পাস ভ্যালিডাস। এক গবেষণায় দেখা গেছে এ ফলটি মূলত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, আসাম এবং মেঘালয়ের বনে জন্মে। এছাড়া বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায়ও পাওয়া যায়। খোসা ও বিচির মাঝখানের অংশ লাল রসে ভরা। ফেব্রুয়ারিতে ফুল আসে, এপ্রিল থেকে জুন পর্যন্ত পাওয়া যায় ফল। একটি প্রাপ্তবয়স্ক গাছে কমপক্ষে 20 থেকে 25 হাজার রক্তগোটা ধরে। বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় বাণিজ্যিকভাবে রক্তগোটা চাষের উদ্যোগ নিচ্ছেন কৃষকরা। গত বছর 20,000 টাকা দরে পাইছি, বাজারে এখন বিক্রি হচ্ছে প্রায় 350 থেকে 400। পানি ব্যবহার হলে ভালো হয়। এটা প্রচুর ফাইবার আছে এখানে, যেটা ডায়েটারি ফাইবার বলি আমরা। আপনার ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন B6 আছে এবং অনেকগুলি মিনারেলস এতে আছে। এটা আপনার পাহাড়িরা কিছু মানে ঔষধি কাজে ব্যবহার করে। বীজ ও কলম উভয় পদ্ধতিতে এ গাছের বংশ বিস্তার করা যায়। বর্তমানে বাজারে প্রতি কেজি 400 টাকায় বিক্রি হচ্ছে রক্তগোটা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে বোরো ধান কাটার ধুম, ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। আর্থনা সম্মেলনে যোগ দিতে কাতারের প্রধান উপদেষ্টা, লাল গালিচা সংবর্ধনা। রাজধানীতে ছিনতাইকারী ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, আঁচ করতে না পারার দাবি পুলিশের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।